নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়েছি আবার দ্বিতীয় পর্বে। সেই যে মাছেদের কথা, যেখানে আমরা থেমে চলে গেছিলাম ঠিক তার পরের গল্পগুলো নিয়েই আবার আমরা হাজির হলাম। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিপুল কুমার চন্দ। নমস্কার। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। আমরা তাহলে চলে যাই সেই যে আমরা স্থগিত করে দিয়েছিলাম, যে কথাটা যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই আবার শুরু করি। এই যে মহাশোল সহ কিছু মাছ প্রায় বিলুপ্ত, সেই সব গল্প এখন আমরা শুনবো। আচ্ছা, মহাশোলের কথা বলে, মহাশোল অ্যাকচুয়ালি কথাটা এসে মহাশির। তাদের মাথার আকৃতির উপরেই নির্ভর করে তাদের নামকরণ করা হয় যে মহাশির। তো আমাদের এই অঞ্চলে আমরা দেখেছি মহাশির, 3 ধরনের মহাশির আমার সমীক্ষায় উঠে এসছে। তার মধ্যেই টর, একটাকে বলা হয় টর, এটাকে ডিপ বডির মহাশির, অর্থাৎ এটা মাথাটা ছোট কিন্তু পেটের দিক থেকে পিঠের দিক পর্যন্ত একটু বড় হয়। তারপরে হচ্ছে গোল্ডেন মহাশির, যেটাকে পুটিতর মহাশোল বলা হয়, সবাই জানে পুটিতর মহাশোল বলে। এটা একটা হলো। আর তৃতীয়টা রয়েছে চকলেট মহাশির বা কপার মহাশির। এরা পিঠের দিকে চকলেট কালারে, এই ছবিটা 3টেই রয়েছে আমার এখানে সংগ্রহে। তো এই 3টে মাছ নিয়েই আজকে আমাদের, এটা আকারে বিশাল আকৃতিরই হয় এরা, এই 3টে নিচের 3। একদমই তাই স্যার, যেমন বললেন চকলেট, যেটার কথা চকলেট মহাশির, একদম আমরা দেখতে পাচ্ছি পুরো পিঠের দিকটা কিন্তু চকলেট রঙেরই রয়েছে, গায়ে বড় বড় আঁশ থাকবে। একদম পরপর 3টেই কিন্তু মহাশোল, কিন্তু 3টে 3 প্রজাতির। তা এই মাছগুলো বিশেষত বড় আকারের যেমন পাওয়া যায়, আবার ওরা যখন তাদের ব্রিডিং সিজন হয় বর্ষার, সেই সময় ওরা পাহাড়ের উপর দিকে এগিয়ে যায় আর কি, উপরের দিকে। তো ওখানে গিয়ে তারা ব্রিডিং হয়ে গেল, স্পনিং করা হয়ে গেল, তখন তারপরে ওরা কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে আসে। তো এই সময় ওরা বেশি করে ধরা পড়ে, পাহাড়ি অঞ্চলে যেরকম ধরা পড়ে ঠিক সেই রকমভাবে। আবার তাদের একেবারে ফিঙ্গারলিংস বলে শুরু করে একেবারে যেটা ছোট আকারে যখন আসে তখন নিচের দিকে নেমে আসে, তখন আমাদের এই অঞ্চলের বিশেষ করে ডুয়ার্স তরাই অঞ্চলের এই মাছগুলো ছোট অবস্থাতেই ধরা পড়ে যাচ্ছে। তার ফলে এরা কিন্তু পরবর্তীকালে বড় হবার সুযোগটা আর পায় না। আবার যে বড় হয়ে তারপরে যে উপর দিকে আবার আসবে এই অঞ্চলে, তো এই মাইগ্রেশন, এই ধরনের মাইগ্রেশন এদের হতে থাকে। তা এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে জন্য এদেরকে সহজেই ধরা যাচ্ছে। এবং বিশেষ করে এদের ধ্বংসের কারণটা হচ্ছে শুধু এইভাবে না, মাছগুলোকে যদি আমরা প্রাকৃতিকভাবে বিশেষ করে নেটিং করে মাছ ধরা হলো ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু এখানে এই ধরনের মাছ মারার প্রবণতাগুলো হচ্ছে জিলেটিন স্টিক, বৈদ্যুতিক শক, বিষ দিয়ে মাছ মারা, এই প্রবণতাগুলো এই অঞ্চলে ভীষণভাবে চলছে। তার ফলে কি হচ্ছে, একেবারে ছোট অবস্থাতেই এরা কিন্তু বড় হবার সুযোগ আর পাচ্ছে না, তার আগেই তারা ধরা পড়ছে, তার আগেই তারা মারা যাচ্ছে। একেবারে ছোট অবস্থাতে ডিম পোনা, ধানি পোনা যেগুলোকে আমরা বলি, একেবারে ছোট, তারাও তো নিঃশেষিত হয়ে যাচ্ছে। তা এই একটা বিরাট সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তা আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই যে একেবারে নিচে যেটা চকলেট মহাশির, 2002 সালে সিকিম গভর্নমেন্ট কিন্তু এটাকে তাদের স্টেট ফিশ ডিক্লেয়ার করেছে, রাজ্য মাছ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণটা এটা যখনই স্টেট ফিশ হিসেবে ডিক্লেয়ার হলো, তার মানে তার কনজারভেশন মেজার্সগুলোকে বেশি করে নিতে হবে। কেন সিকিমও বুঝে গেছে যে এই মাছটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চল থেকে, এদেরকে
তো এটাকে নেপালিতে কাতলি বলে, আমরা বাংলায় এখানে ভুলুক বা ফরকল বলি। তা এইভাবে পরিচিতি রয়েছে এই মাছের। তো এরকমভাবে এই মাছগুলো এর সঙ্গে এই গোত্রের মাছগুলো এই সবই কিন্তু আন্ডার থ্রেট, বিশেষ করে এই বিভিন্ন অসৎ উপায়ে এদেরকে আহরণ করার জায়গা থেকে। তো সরকারি একটা প্রকল্প থাকে, মৎস্য সঞ্চার প্রকল্প, তারপর নির্মল নদী অভিযান। তো এগুলো তো বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে মাছগুলোকে এদের তোমার ছোট অবস্থায় যে মাছগুলোকে নদীতে ছাড়া হয়, এটাকে মৎস্য সঞ্চার প্রকল্প বলা হয়। এটা আমাদের অভিজ্ঞতা দেখেছি, খবরের কাগজে বেরোলো, তার মৎস্য দপ্তর মৎস্য সঞ্চয় প্রকল্প কাজে হাত দিয়েছে, মাছগুলোকে ছাড়া হলো, তারপরের দিনই দেখা যাচ্ছে লোকাল বাজারগুলোতে সেই মাছগুলো উঠে এসছে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। তা এই জায়গাগুলোকে কিন্তু একটু আমাদের ভালো করে নজরদারি না করলে, অর্থাৎ এই মাছগুলোকে যাতে বাড়তে দেওয়ার সুযোগটা দেওয়া হয়, তা সেই জন্য সিকিম গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু নিয়মাবলী তারা কিন্তু চালু করেছে, তৈরি করেছে। তা সেখানে সেগুলো আমরা আলোচনা করতেই পারি পরে। তবে এই যে মাছ বিলুপ্ত হওয়ার পেছনে শুধু এই মাছই যে বিলুপ্ত হয়েছে তা নয়, তার সঙ্গে সঙ্গে তো আমাদের এই অঞ্চলে যে নদীয়ারি মাছগুলো, যেমন বরলি মাছ রয়েছে, তারপর কক্সা, জয়া, ছিপড়া, বাদাঙ্গি, চেপটি, এরকম প্রচুর অসংখ্য প্রজাতির মাছ আমাদের এখানে ছড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে বললাম যে প্রজাতি বৈচিত্র্য রয়েছে, কিন্তু সংখ্যায় খুব কম। আগে যে পরিমাণে পাওয়া যেত, তো এই সমীক্ষাকালে মাঝিদের সঙ্গে যারা বিভিন্ন নদীতে মাছ ধরছেন তাদের সঙ্গে কথা বলে, বা আমাদের সাথে যারা মাছ ধরে সাহায্য করেছেন তাদের সঙ্গে আলাপচারিতায় জেনেছি যে একটা সময়ে মাছ তারা প্রায় সংকোষ নদী থেকেই বলেছিল যে 20-25 কেজি মাছ প্রতিদিন আমরা তুলতে পারতাম, কিন্তু এখন সারাদিন গিয়ে 2-3-4 কেজির বেশি আমরা মাছ পাই না। তো এরকম ভাবে ব্যাপকভাবে এই মাঝে সংখ্যার যে অবনমন, তা এগুলো তো দেখা গেছে, তো এগুলো অভিজ্ঞতা মানুষের। তা এই জায়গা থেকে তো এখানে বসে থাকলে তো চলবে না। শুধু কি একটাই কারণ, এই মনুষ্য কারণের জন্যই কি মাছ বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে নাকি? একটা বিলুপ্তির কারণ হচ্ছে বিলুপ্তি ঘটবে, আবার নতুন প্রজাতির উদ্ভব হবে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মেই হবে, অভিব্যক্তির নিয়ম অনুযায়ী দেখা যায়। কিন্তু তার ফলে আমাদের এই অঞ্চলে যেটা হচ্ছে অভিব্যক্তির নিয়ম, যেটা প্রাকৃতিক নিয়মে যেটা হচ্ছে তা নয়, অ্যানথ্রোপোজেনিক ইন্টারভেনশন, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ, সেটাই হচ্ছে ব্যাপক। সেই ব্যাপকতা জায়গাটা সেখান থেকে এই যে মানুষকে সচেতন করতে হবে। মানুষকে সচেতন করতে হলে মানুষকে বিষয়গুলোকে একটু জানানো দরকার। আমাদের এই অঞ্চলে কি রয়েছে, কি সম্পদ আমাদের এখানে রয়েছে, সেগুলোকে তাদের সামনে তুলে ধরা, যে জন্য আমার বইগুলো লেখা, এগুলো প্রসারের জন্য। তার পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় যখন সেমিনার বা ইত্যাদিতে এই মাছগুলোকে দেখিয়েছি, তখন অভিভূত হয়েছে তারা, মানুষগুলো এই মাছগুলোকে দেখে, সত্যি এত বৈচিত্র্য রয়েছে এখানে। তো সত্যি তো তাই, এটা আমাদেরই তো দায়িত্ব, আমাদেরকে এখানে এদেরকে রক্ষা করার। এই জন্যই আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে, মানুষকে সচেতন করা। তার সঙ্গে সঙ্গে সরকারি যে পদ্ধতি রয়েছে, তাদের বায়োডাইভার্সিটি অ্যাক্ট রয়েছে, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট রয়েছে, তারপরে হচ্ছে মৎস্য দপ্তরেরও নিজস্ব অ্যাক্ট রয়েছে, যেমন যে 2.5 সেন্টিমিটার ডায়ামিটারের কমে যে জালগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধ, কিন্তু সেগুলো তো সে সবসময় ব্যবহার হচ্ছে। কিন্তু সেগুলোকে তাদেরকে বলা বা তাদের কাছ থেকে এটাকে বাধা দেওয়া, এই প্রচেষ্টাটা তো নেই। তার ফলে আমাদের সচেতন, আরো বেশি মানুষকে যদি সচেতন আওতায় আনা যায়, তবে এগুলো আস্তে আস্তে অনেকটাই নিরসন করা যেতে পারে। এটাই আমাদের আশার কথা আর কি। এখনো পর্যন্ত এই মহাশোল বাদ দিয়ে প্রায় বরলি সেসব তো বললেন, আর আপনার এই মুহূর্তে মনে পড়ছে এমন কোন কোন মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে? আরেকটি বিশেষ মাছ এখানে আমাদের, সেটা হচ্ছে এটাকে বলে চেপটি। আচ্ছা, একটা সময় চেপটির
বেশ সুনাম ছিল। এরা হচ্ছে প্রায় 5 কেজি ওজনের পর্যন্ত হতে পারে এই চেপটি। একদম লাস্ট ওয়ান। হ্যাঁ, সায়েন্টিফিক সেমিপ্লোটাস বলা। তা এটা আসামে ওদিকে খুব বেশি পাওয়া যায়। আসামে বলা হচ্ছে কিংফিশ বা সুন্দরী মাছ। আচ্ছা। তো এটার একটা বিরাট, এখানে আমরা বিশেষ করে গড়াতি বা এই অঞ্চলে নদীগুলোতে আমি পেয়েছি। তো সংখ্যায় খুবই কম। মাঝে মধ্যে জলপাইগুড়ির লোকাল ফিশ যারা বিক্রি করে তাদের মধ্যে দুটো একটা অন্যান্য মাছের সঙ্গে উঠে আসে দেখা যায়। আর এছাড়া এখান থেকে আরেকটি মাছ যেটা, এটা হচ্ছে গনি, আচ্ছা, লেবিও গনিয়াস, অর্থাৎ রুই কাতলা মৃগেলের মতন গনি মাছ। গনি মাছ এটাও কিন্তু আসামে, এটা কিন্তু ওই মিক্সড যে কম্পোজিট কালচার যেটা ফিশারিতে করা, সেখানে আমাদের রুই কাতলা মৃগেল যেমন আমরা চাষ করি, ঠিক সেরকমভাবে কোনো একটা অনুপস্থিতিতে এই মাছটাকে ওরা ব্যবহার করে, গনি, লেবিও গনিয়াস। আচ্ছা, এখানে 1A দেওয়া, তার মানে এই মাছটার মাথাটা এরকম, এটা মুখের দিকটা। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এটাকে হচ্ছে পাঙ্গুশিয়া, এটাও আমাদের পাহাড়ি অঞ্চলেরই মাছ। হ্যাঁ, এটাকে উট্টা বলে ওরা, উট্টি, ওরা ঠের মাছা বলে নেপালিতে। এগুলো হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে এই মাছটার এই গলার এই জায়গাটাই এরকমই থাকে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কতগুলো, হ্যাঁ, মুখের উপরে এরকম কতগুলো গুটি 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 ভাবগুলো থাকে। ওর উপরে নির্ভর করে ওদেরকে স্ত্রী পুরুষ আলাদা করা যায় আর কি। আর হচ্ছে এই পাখনাটা দিয়ে একদম। তো এই মাছটাও আমাদের এখানে খুব সংখ্যায়, আমিও এটাকে কিন্তু একটাই পেয়েছি এখনো পর্যন্ত, আর কোথাও পাইনি। তবে নিশ্চয়ই এদিকেও রয়েছে, আসাম কাছেই, পাশাপাশি ব্রহ্মপুত্রের জল আমাদের এখানে তিস্তার সঙ্গে সংযোগ রয়েছে, এটা আমাদের এখানে পাওয়া অস্বাভাবিক কিছু নয়। তা এটাকেও আমাদের ওই কম্পোজিট ফিশ কালচারে আওতায় নিয়ে আসতে পারলে খুব ভালো হয়, যেহেতু এটা দেখা যায় যে গ্রোথ রেটটা খুব কম যতটুকু যায়। যাই হোক না কেন, তবুও তো আছে, তাদেরকে একটু যদি আমরা ফিশারি আনতে পারি তবে এটার উৎপাদনটাও বাড়ানো যেতে পারে। একদম। স্যারের কাছ থেকে জানলাম বিলুপ্ত প্রায় মাছেদের কথা। আমাদের দ্বিতীয় পর্বের এই মাছ আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আবারও পরবর্তীতে ফিরে আসবো তৃতীয় পর্বে আমাদের অতিথি ডক্টর বিমল কুমার চন্দ মহাশয়ের সাথে। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, Voice of the Marginal.